আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব গ্যাসের সূত্রসমূহ বা গ্যাসীয় অবস্থা নামক চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে গ্যাসের গতিশক্তি ও তাপমাত্রার সম্পর্ক। গ্যাসের গতিশক্তি এবং তাপমাত্রার সম্পর্ক আমরা জানি, গতিশক্তি বলতে আমরা বুঝি হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে সাধারণ কোনো বস্তুর গতিশক্তির ক্ষেত্রে। আর সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যদি গ্যাসের কথা চিন্তা করি তাহলে ভি এর জায়গায় আমরা সি কাউন্ট করব। সি হচ্ছে গড় বেগ অথবা বর্গমূল গড় বর্গবেগ, হাফ এম সি স্কোয়ার। তো সেই গতিশক্তি আর তাপমাত্রার মধ্যকার যে সম্পর্ক সেটি আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের জানা আছে যে স্থির তাপমাত্রা টিতে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের অণুর গতিশক্তি 3RT/2 এর সমান। 3RT/2 এর সমান। তাহলে যদি 1 মোল পরিমাণ কোনো গ্যাসের অণুর গতিশক্তি 3RT/2 এর সমান হয়, তাহলে আমরা বলতেই পারি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সমান হচ্ছে 3RT/2। আর এখানে যদি আর কনস্ট্যান্ট হয় 3/2 এবং সমান চিহ্ন এটুকু উঠিয়ে দিয়ে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি এই টেম্পারেচার বা তাপমাত্রার সমানুপাতিক। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তারপরে দেখো আমরা গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণ বা গ্যাসের গতীয় সমীকরণ, সেখান থেকে আমাদের জানা আছে PV = 1/3 mc স্কয়ার, যেখানে P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন, M হচ্ছে ভর, C হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বা বেগ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে PV = 1/3 mc স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে mn, এখানে একটা n হবে, এই mn কে একত্রে আমরা বলছি ক্যাপিটাল M, কারণ আমাদের জানা আছে আণবিক ভর সমান মোট ভর এর কথা বোঝায়। অর্থাৎ ক্যাপিটাল M হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে মোল সংখ্যা এবং এটি হচ্ছে অণুর নিজস্ব ভর। এই দুটির গুণফল সবসময় আণবিক ভরের সমান হয়, সেজন্য mn সমান আমরা লিখেছি ক্যাপিটাল M। তো এক্ষেত্রে আমরা 1 মোল আদর্শ গ্যাসের জন্য আমাদের জানা আছে PV = RT। সাইড নোট দেওয়া হয়েছে দেখো। তো PV এর জায়গায় আমরা লিখেছি RT। তো এরপরে রয়েছে আমরা কি করেছি, উভয় পাশে 3/2 দিয়ে গুণ করেছি। 3/2 দিয়ে উভয় পাশে এটা এবং এটা দিয়ে গুণ করেছি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 3 কাটা যাওয়ার পরে হাফ এম সি স্কোয়ার রয়েছে। আর এখানে উভয় পক্ষকে আমরা আবার এন দিয়ে ভাগ করেছি, ক্যাপিটাল এন অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে দুই পাশে এরকম অবস্থা হয়েছে এবং এইখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি R/n। তো R/n সমান তো আমরা জানি বোল্টজম্যান ধ্রুবক, কারণ এই মোলার গ্যাস কনস্ট্যান্টকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে বোল্টজম্যান ধ্রুবক পাওয়া যায়। তো এখানে তাই আমরা লিখেছি বোল্টজম্যান ধ্রুবক, যে এই পাশেরটা এই পাশে লেখা হয়েছে, এটা এই পাশে লেখা হয়েছে 3/2 বোল্টজম্যান ধ্রুবক। R/n এর জায়গায় আমরা সরাসরি কি লিখেছি, বোল্টজম্যান ধ্রুবক, এবং সাথে রয়েছে পরম তাপমাত্রা। আর বাম পাশে এটিকে নিয়ে গিয়ে এখানে আমরা লিখেছি M/n, অর্থাৎ ক্যাপিটাল M/n সমান হচ্ছে M, ছোট হাতের M, কারণ আমরা এটার সম্পর্কে এখান থেকে লিখতে পেরেছি। তো এখন দেখো টিউনুর গতিশক্তি 3 = 3/2 K ইন্টু পরম তাপমাত্রা, এই যে পরম তাপমাত্রা। তো এখান থেকে আমরা বলতেই পারি যে 3/2, এটা কে তো একটা ধ্রুবক, বোল্টজম্যান একটা ধ্রুবক, তাহলে 3/2 ইন্টু কে এই সমান চিহ্ন উঠিয়ে দিলে দেখো গতিশক্তির সাথে কার সম্পর্ক পাচ্ছি, পরম তাপমাত্রার সম্পর্ক পাচ্ছি। তো বোঝাই যাচ্ছে যে ক্ষেত্রে গ্যাসের গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পর সম্পর্কযুক্ত। স্থিতিশক্তি কি, গ্যাসের অণুসমূহ যদি তার অবস্থানের পরিবর্তন করে এবং অবস্থান পরিবর্তন করার কারণে তার মধ্যে যে শক্তিটুকু সঞ্চিত হয় সেটুকু হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তো এক্ষেত্রে গতিশক্তি যখন স্থিতিশক্তির তুলনায় বেশি হয় তখনই পদার্থের অণুসমূহের গতি বেড়ে যায় এবং তারা দূরে দূরে সরে যায় এবং আন্তঃনাবিক দূরত্ব অনেক বেড়ে যায় এবং আন্তঃনাবিক আকর্ষণটা অবশ্যই হ্রাস পায়। ফলে গ্যাসীয় অবস্থায় সেটি বিরাজ করতে থাকে, ফলে পদার্থ গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। কিন্তু গতিশক্তির তুলনায় যদি স্থিতিশক্তি বেশি হয়ে যায় তাহলে ঠিক এর বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ তখন সেটি আর গ্যাসীয় অবস্থায় থাকতে পারবে না, তার স্থিতিশক্তি বেশি হওয়ার কারণে বা গতিশক্তি কম হওয়ার কারণে সেটি তরলে পরিণত হয়ে যাবে, সেটি হয়ে যাবে তরল। বুঝতে পেরেছ? তো এই হচ্ছে আমাদের যে হেডিংটা ছিল, গ্যাসের গতিশক্তি ও তাপমাত্রার মধ্যকার সম্পর্ক। তারপরে আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি প্রায় আসে দ্বিতীয় অধ্যায় থেকে, যে স্বাতন্ত্র্য মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম।
ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আমার আরও ক্লাস দেওয়া আছে, তোমরা ক্লাসগুলো স্ক্রল করলে দেখতে পারবে। এখানে বলা হয়েছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড অণুর স্বাতন্ত্র মাত্রা নির্ণয় করতে। আগে আমরা দেখে নিই যে স্বাতন্ত্র মাত্রা কি। স্বাতন্ত্র মাত্রা আমরা বলেছিলাম যে কোন একটা গ্যাসীয় অণু যত উপায়ে তার বেগকে বণ্টিত করতে পারে। কোন গ্যাসীয় অণু যত উপায়ে তার বেগকে বণ্টিত করতে পারে তা হলো তার স্বাতন্ত্র মাত্রা। ইংরেজিতে আমরা এটাকে বলি ডিগ্রি অফ ফ্রিডম। তো এই যত উপায়, অর্থাৎ যত উপায় তার বেগ বণ্টিত হইতে পারে, অর্থাৎ একটা গ্যাসের অণু যত উপায়ে বেগ বা গতিশীল হতে পারে সেটি হচ্ছে তার স্বাতন্ত্র মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম। তো এই স্বাতন্ত্র মাত্রা মূলত তিনটা ধরনের হয়। একটা হচ্ছে স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা, একটা হয় আবর্তন স্বাতন্ত্র মাত্রা, আরেকটি হয় কম্পন স্বাতন্ত্র মাত্রা। এবং এই তিন ধরনের স্বাতন্ত্র মাত্রার যোগফল হচ্ছে 3n। এই n হচ্ছে আবার পরমাণুর সংখ্যা। n হচ্ছে পরমাণুর সংখ্যা, অর্থাৎ একটি অণুতে কয়টি পরমাণু রয়েছে। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডের কথা যদি আমরা বলি, এই কার্বন ডাইঅক্সাইডের একটি অণুতে কয়টি পরমাণু আছে? কার্বন একটি আছে এবং অক্সিজেন দুইটি আছে, তাহলে মোট 3টি পরমাণু আছে। তেমনি অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি, এক্ষেত্রে 4টি পরমাণু আছে। তো এগুলো হচ্ছে পরমাণুর সংখ্যা। এই ক্যাপিটাল এন দিয়ে তোমরা আবার অ্যাভোগাড্রোর সংখ্যা বুঝবে না, এখানে ক্যাপিটাল এন বা ছোট এন যেটাই ব্যবহার করি সেটি দিয়ে তার পরমাণু সংখ্যাকে বোঝানো হবে। এক্ষেত্রে 3n সমান হচ্ছে তিনটা ধরনের স্বাতন্ত্র মাত্রাকে বোঝায়। একটি স্থানান্তর ট্রান্সলেশনাল, আবর্তন রোটেশনাল এবং কম্পন হচ্ছে ভাইব্রেশনাল। তো আমাদের প্রশ্নটার মধ্যে জানতে চেয়েছে কার্বন ডাইঅক্সাইড অণুর স্বাতন্ত্র মাত্রা। কোন স্বাতন্ত্র মাত্রা? কম্পন স্বাতন্ত্র মাত্রা। পরীক্ষা এটাই আসে যে কম্পন স্বাতন্ত্র মাত্রা বের করতে পারে। তাই কম্পন স্বাতন্ত্র মাত্রা বের করার আগে আমরা আগে দেখে নিব যে আমাদের কাঙ্ক্ষিত যে অণুটি সেটি কি রৈখিক নাকি অরৈখিক। কারণ রৈখিক নাকি অরৈখিক তার উপর ভিত্তি করে তার এই আবর্তন সংখ্যা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যদি রৈখিক হলে পরে তার আবর্তন মাত্রা হবে 2 এবং অরৈখিক হলে তার আবর্তন মাত্রা হবে 3। আবার বলছি, আবর্তন যে সংখ্যা সেটি যদি অণুটি রৈখিক হয় তাহলে হবে 2, আর যদি অরৈখিক হয় তাহলে হবে 3। যেহেতু একটি অণু রৈখিক হলে পরে তার একটি অক্ষ দখল হয়ে যায়, তাই বাকি দুটি অক্ষ বরাবর সে আবর্তিত হতে পারে, তাই তার জন্য আবর্তন মাত্রা হবে 2। আর অরৈখিকের ক্ষেত্রে কোনো অক্ষ দখল করে থাকে না বিধায় তার আবর্তন মাত্রা হবে 3। আর গ্যাসীয় কণাগুলির ক্ষেত্রে স্থানান্তর মাত্রা সবসময় 3 হবে, কারণ যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা থাকে বিধায় সে 3টি অক্ষ এক্স, ওয়াই এবং জেড বরাবর স্থানান্তরিত হতে পারে। এজন্য তার এই স্থানান্তর মাত্রা সবসময় কত হবে? 3 হবে গ্যাসীয় অণুগুলির ক্ষেত্রে। দেখো তাহলে 3n স্থানান্তর মাত্রা এবং আবর্তন মাত্রা সম্পর্কে আমরা বলেছি, কম্পন মাত্রা সম্পর্কে বলিনি। এটি এখানে এই সমীকরণ থেকে বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে কম্পন স্বাতন্ত্র মাত্রা হবে এই 3n থেকে বাকি দুইটা স্বাতন্ত্র মাত্রার যে যোগফল তাকে বের করতে হবে। তার মানে 3n - 3 + 2। তাহলে এখানে কত আসলো? 3n - 5 কেন? সেটা এই যে 3 + 2 এবং এই n এর সংখ্যা হচ্ছে 3, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের পরমাণুর সংখ্যা হচ্ছে 3টি। এই জন্য 9 - 5 দ্যাট মিনস 4। তার মানে বোঝা গেল কার্বন ডাইঅক্সাইডের কম্পন স্বাতন্ত্র মাত্রা হচ্ছে 4। ঠিক আছে, এই 4টি কম্পন উপায় বা 4টা ভাইব্রেশন ওয়ে যেটি, তার 2টি হচ্ছে প্রসারণ কম্পন এবং 2টি হচ্ছে বক্র কম্পন। সেটির জন্য আমরা আলাদা সূত্র আছে, সেটির জন্য আমরা প্রয়োজনে শিখব। n - 1 হচ্ছে তার সংকোচন প্রসারণ এবং বক্র হচ্ছে বাকিটা। তার মানে 4 এর n এর মান যদি এখানে 3 বসাও, 3 - 1 2 হয়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে
তার যে 4টি কম্পন উপায় তার মধ্যে এই দুটি হচ্ছে সংকোচন প্রসারণ এবং বাকি দুটি হচ্ছে বক্র। তো গেল কার্বন ডাইঅক্সাইডের জন্য। এখন পানির ক্ষেত্রে আমরা কি একই রকম নিয়ম প্রয়োগ করব। ওখানে কার্বন ডাইঅক্সাইডটা ছিল রৈখিক, কার্বন ডাইঅক্সাইডের হাইব্রিডাইজেশন যেহেতু sp, তাই এটির আকৃতি রৈখিক হয় এবং রৈখিকের জন্য আমরা এখানে 3+ এই 2 কে ব্যবহার করেছি। আর পানি যেহেতু রৈখিক নয়, এটি কৌণিক আকৃতির, তাই তার জন্য এই আবর্তন উপায় সেটি হবে 3। এই জন্য 3n-6 হয়েছে, n এর মান এখানে 3। একইভাবে হিসাব করে 3 বের করা হয়েছে, অর্থাৎ অরৈখিক বা অসমরৈখিক পানি এর জন্য 3টি কম্পন উপায় পাওয়া যায়। 3টি কম্পন উপায়ের মধ্যে n-1 হচ্ছে সংকোচন প্রসারণ। n এর মান যদি 3 হয়, 3-1 তার মানে 2 হচ্ছে সংকোচন প্রসারণ, আর একটি বাকি থাকে, সেটি হচ্ছে বক্র। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এইরকম প্রশ্ন প্রায় এসে থাকে, এগুলো তোমরা চর্চা করবে। আজকে এতটুকুই থাকবে। আগামী ক্লাসে আবার নতুন কোন টপিকস নিয়ে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।